তো তোমরা সবাই ভালো আছো? আমরা আজকে কি করব? দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রিজিড বডি রোটেশন, তাই তো? তো দৃঢ় বস্তুর ঘূর্ণনে আমরা কিছু করেছিলাম কি? কিছু এমসিকিউ স্টার্ট করেছিলাম, যেহেতু আমাদের ভিডিও বার্তা আমরা দিচ্ছি, অপর প্রান্তে যারা ক্লাস দেখছে তাদের বার্তা দিচ্ছি, তাই আমরা ওই যে তিনটা এমসিকিউ করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করবো, প্রথম থেকে স্টার্ট করবো, ঠিক আছে? আর তোমাদের কন্টিনিউয়াসলি সমস্ত ক্লাস আমরা এইভাবে ভিডিওতে আপলোড করব। আজকে যদি একটু ক্লাসটা বুঝতে অসুবিধা হয়, পরবর্তী ক্লাসগুলো আমরা আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে কি, তোমরা কোন স্কুলে পড়ো? কোয়ান্টাম গার্লস একাডেমি। তোমাদের এটা কোন শাখা? কালিয়াচক। তাহলে আরেকটা শাখা কোথায় আছে তোমাদের? তোমরা কোন ক্লাস? তোমাদের মোটামুটি কতজন আছে এই ক্লাসে? 90 প্লাস। আচ্ছা, তোমাদের সঙ্গে আমরা শেষে পরিচয় করে দেব, ঠিক আছে? তোমরা এখন ক্লাস করো, আমরা স্টার্ট করছি, ঠিক আছে? চলো, আমাদের চ্যাপ্টারের নাম কি? রিজিড বডি রোটেশন। তোমরা একটু লজিক্যাল কোশ্চেন করবে, কারণ ভিডিওর অপর প্রান্তে ওরা সমস্ত কিছু শুনতে পাবে, দেখতে পাবে, ঠিক আছে? সো রিজিড বডি রোটেশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণন, এটা বাংলা কি? দৃঢ় বস্তুর ঘূর্ণন, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব বলো তো? এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা এমসিকিউ কেন করব? কারণ তোমাদের এক্সামে জাস্ট এমসিকিউ থাকে, তাই না, সেমিস্টার 1 এ। সো আজকে আমরা জাস্ট ফার্স্ট থেকে স্টার্ট করব। আমরা কোন বুক ফলো করছি সবাই? ছায়া বুকস, তাই তো? ছায়া বুকস। তোমাদের এটা কত পৃষ্ঠা রয়েছে বলো তো টপিকটা, এমসিকিউ পার্টটা? 402। পেজ নাম্বার আছে 402, নতুন বই, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউ নাম্বার 1 স্টার্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে সেগুলো তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু প্রথম থেকে আমরা স্টার্ট করছি, একটু তোমরা স্যাক্রিফাই করো। প্রথমে কি বলছে? প্রথমে বলেছে যে কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপ হলো। দেখো, আমরা ইতিমধ্যে অনেকগুলো ভেক্টর রূপ সম্পর্কে আলোচনা করি, তাই তো? কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপ, বলতো কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি হবে? L equals to R cross B। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো ভেক্টর রূপ সম্পর্কে জেনেছি। তো তোমাকে প্রশ্ন করা হয়, বলতো বেগের ভেক্টর রূপ কি? V vector equals to R cross omega। যদি প্রশ্ন করা হয় ত্বরণ ভেক্টর A সমান সমান কি? R cross alpha। এবং তোমার হচ্ছে কি টর্ক বা বলের ভ্রামক G ভেক্টর সমান সমান কি? R ক্রস A। টর্কের বল ভেক্টর কি হবে? টাউ সমান সমান R ক্রস A। আমরা একটু কি লিখলাম? কৌণিক ভরবেগ R ক্রস B। এবং টর্কের সঙ্গে কৌণিক ভরবেগের একটা ভেক্টর রূপ আছে, এই টাউ সমান সমান ddt অফ L ভেক্টর। এগুলো কি সাধারণত ভেক্টর ফরমেশন। এগুলো যে কোনো একটা ভেক্টর, যদি আমরা এটাই আলোচনা করি, L ক্রস L সমান সমান R ক্রস B, আমরা কি করে দেখাবো? ধরে নাও কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা কি বৃত্তের তার কেন্দ্র? যখন তার ব্যাসার্ধ কত? R। যদি কোনো একটা বস্তু ঘুরতে ঘুরতে এই পয়েন্টে আসে, তাহলে এই পয়েন্টে এইভাবে ঘোরে বস্তুটা, তাহলে এই পয়েন্টে বেগ কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এটা কি রেডিয়াল ভেলোসিটি, তোমার স্পর্শকীয় ভেলোসিটি। তাহলে এই দিকে কি কাজ করবে বলতো? mv কাজ করবে, p সমান সমান mv, কারণ v যেদিকে ভরবেগ সেদিকে। তাহলে r ভেক্টরটা এখানে, আর v ভেক্টরটা বা p ভেক্টরটা এইদিকে। তাহলে আমরা কি জানি যে ডান হাতের যে চারটা আঙ্গুলকে একদিকে রাখলাম আর বুড়ো আঙ্গুলকে একদিকে রাখলাম। এখানে মোট কটা আঙ্গুল আছে? এই আঙ্গুলটার নাম কি? লিটল ফিঙ্গার। এটার নাম কি? রিং ফিঙ্গার। এটার নাম কি? মিডল ফিঙ্গার। এটার নাম কি?
ইন্ডেক্স ফিঙ্গার, এটার নাম কি? থাম ফিঙ্গার। থাম ইমপ্রেশন, যেটাকে থাম ফিঙ্গার বলা হয়, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, লিডিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গার। তাহলে একমাত্র থামকে বাদ দিয়ে বাকি চারজন কিন্তু আমরা একদিকে অ্যালাইন করি, আর এইদিকে আমরা একদিকে রাখলাম, আর হাতের তালুটা সামনের দিকে আছে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে হাতের এখানে আমাদের তিনটে বিষয় আছে, আর পি এল। সব সময় এল এর দিকে কি থাকবে? থাম ফিঙ্গার। সব সময় বি এর দিকে কি থাকবে? থাম ফিঙ্গার। সব সময় এ এর দিকে, জি এর দিকে, এফ এর দিকে, টাউ এর দিকে, সবার দিকে কি থাকবে? মানে ফাইনালি যেটা পাবো সেটা থাম ফিঙ্গারটা হবে, মানে আউটপুটটা আমরা এইদিকে দেখবো, আর আর গুলোকে সবসময় এইদিকে দেখবো। আর হাতের উপর একটা পেনকে দাঁড় করানো, এদিকে কি দাঁড়ালো বলতো? এদিকে পি হবে, ওমেগা হবে, আলফা হবে, এটসেট্রা এটসেট্রা। বোঝা গেল? তাহলে হাতে তিনটা ডাইরেকশন আছে, একটা কি আউটপুট, মানে আমরা কি চাইছি, এইদিকে কি আর, এবং তার উপর যে কোনো একটা লম্ব দাঁড় করানো, এটা কি বলতো? অবশিষ্ট পার্ট। আপনি কোনটা হিসেবে তার উপর ডিপেন্ড করছে। যদি বলি আমি এল এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে কি দাঁড়াবে? তাহলে আমরা কি করে এটাকে ক্রস করব? আর এর দিকে কি রাখবো? চারটে আঙ্গুলকে। আর কোন দিকে? এইদিকে। আর পি কোন দিকে? নিচের দিকে। তাহলে পি এবং ক্রস আর যদি করি, তাহলে এল কোন দিকে বলতো? তাহলে যখন কোন একটা কোন বৃত্তাকার পথে এইভাবে ঘুরবে, তাহলে এই পয়েন্টে এল এর ডাইরেকশনটা কোন দিকে? আর এবং পি দ্বারা সৃষ্ট যে তলটা তার সঙ্গে অভিলম্ব দিকে, অর্থাৎ আর ক্রস পি এই দিকটা। যদি আমি এই পয়েন্টে দেখি, আর এই দিকে, পি এই দিকে, তখন আর ক্রস পি এই দিকটা। যদি আমি এই পয়েন্টে দেখি, আর এই দিকটা, পি এই দিকটা, তখন কি আর ক্রস পি এই দিকটা। মানে সবসময় সামুদ্রিকটা হবে। যদি ঘূর্ণনটা উল্টো দিকে হতো, দেখো সাপোজ আমি তোমাকে দেখালাম এই পয়েন্টে ঘূর্ণনটা উল্টো দিকে আছে, উল্টো দিকে, তাহলে এই পয়েন্টে আর কোন দিকে? এইদিকে। পি কোন দিকে? উপরের দিকে। ঘূর্ণনটা যদি এইদিকে ঘটে, তখন দেখো এইভাবে দেখাতে হবে, এইভাবে। বুঝতে পারলে কি বললাম? আর ক্রস পি মানে এই দিকটা, ভিতরের দিকে, আমাকে দেখাতে হবে এইভাবে, আর ক্রস পি এই দিকটা। আমি এই দিকে এই পয়েন্ট দেখাই, যে কোনো পয়েন্টে, এই কোনো পয়েন্টে দেখাই, তাহলে এইদিকে পি, এইদিকে আর, সো আর ক্রস পি মানে এই দিকটা। অর্থাৎ ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, বা ঘূর্ণনের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ উপর ডিপেন্ড করছে এলটা কোন দিকে হবে। এখানে ডাইরেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরকম একটা এমসিকিউ আছে তোমাদের বইয়ে। তোমরা একটু ফলো করো, আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, একের সঙ্গটা দেখিয়ে দিচ্ছি একবারে। যেমন এমসিকিউ নাম্বার 13, আইআইটি স্ক্রিনিং এসছে, কিন্তু কোশ্চেনটা খুব ভালো, ভালো করে দেখো। 13 নম্বর এমসিকিউটা আমরা একের সঙ্গে 13টাকে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। একটি কণাকে, তাহলে আমরা এর সঙ্গে কোন কোশ্চেনটা দেখবো? 13 নম্বর কোশ্চেনটা, কারণ একটার সঙ্গে তার যদি কানেক্ট থাকে আমরা সবসময় একসঙ্গে আলোচনা করে নেব। তাহলে একটি কণা কিভাবে ঘুরছে? ক্রমহ্রাসমান দ্রুতিতে। সাপোজ ধরুন আমি এই কথাটাই এখানে আবার ড্র করানোর চেষ্টা করছি, এইভাবে। তাহলে কণাটা কিভাবে ঘুরছে বলতো? এইভাবে ঘুরছে, কিন্তু আস্তে আস্তে তার বেগটা কি হচ্ছে? তাহলে এখানে বেগ যা থাকবে, এখানে বেগটা একটু কমবে, এন্ড দেন মানে আস্তে 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 দাঁড়িয়ে। তো এই পয়েন্টে যদি আমি দেখি, পিটা কোন দিকে, আর কোন দিকে, তাহলে আর প্লাস পি আমরা কি বলছিলাম? এইদিকে। সে বেগ কমুক আর বাড়ুক, এল তো আর চেঞ্জ হচ্ছে না। বিষয়টা বোঝার চেষ্টা করো। ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি কণা যদি বৃত্তাকার পথে ঘুরে, এই পয়েন্টে এটা যদি আস্তে আস্তেও ঘুরে, তো এটা তো একই রকম থাকছে না। তো ব্যাপারটা কি দাঁড়ালো? এল এর ডাইরেকশনটা কি ফিক্স থাকছে। সো তোমরা এখানে অপশন নাম্বার দেখে নাও কোনটা আছে। এখানে অপশন নাম্বার 20 দা কারেক্ট অপশন। কণাটি শুধুমাত্র কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট থাকবে। এখানে বেগ কমে যাবে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে তোমার কি থাকবে? কৌণিক ভরবেগের মানটা হয়তো কমে যাবে, কারণ এম ভি আর কিন্তু দিক ঠিক থাকবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে যখন কোন একটা কণা মানে কি ক্রমহ্রাসমান দ্রুতিতে বৃত্তাকার পথে আবর্তন হয়, তখন তার মান কমতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু তার কৌণিক ভরবেগের ডাইরেকশনটা, কারণ ডাইরেকশন নীতিটা কি আর ক্রস পি, সেটা অপরিবর্তিত থাকবে। অপশন নাম্বার 20 দা কারেক্ট आंसर। বোঝা গেল না? গেল না? অপশন নাম্বার 20 দা
এটা কত নম্বর অপশন? এটা তো একটা ভেক্টর ফরমেশন না, এক নম্বর কত নম্বর অপশনটা? বি। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা এটাকে তুলে নাও। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে দেখার চেষ্টা করছি, বা কয়েকটা কোশ্চেন দেখো আগে, আমরা একবারে বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2, এমসিকিউ নাম্বার কি? আচ্ছা, এমসিকিউ নাম্বার 2 কি বলেছে? যদি একটি ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে, যদি একটি ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে এবং যদি বস্তুটির জড়তা ভ্রামক I কমে যায়, তাহলে কৌণিক বেগ ওমেগা এমন ভাবে বাড়বে, তাতে কি হবে? দেখো, তোমাদের এখানে সহজ করে একটা জিনিস বুঝতে হবে। টর্কটা কি বলতো? টর্ক জিনিসটা কি? I ইনটু আলফা টি। টর্ক জিনিসটা কি নির্দেশ করে? রৈখিক, মানে রৈখিকের কোন জিনিসটার সমান টর্কটা? যদি প্রশ্ন করি রৈখিক ভর কি আর কৌণিক ভর কি, এটার নাম কি? জড়তা ভ্রামক। তো রৈখিক বল কি? কৌণিক বল কি? টাউ। বৃত্তীয় বল আমরা বলেছিলাম, মনে আছে? সো টর্ক হলো এক প্রকার সার্কুলার ফোর্স। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, তোমরা কি জানো সেকেন্ড এনএলএম কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? প্রযুক্ত বলের। ভরবেগ যেদিকে ঘটে বল সেদিকে ঘটে। The rate of change in momentum is directly proportional to the applied forces, and the direction of momentum, direction of force are aligned in same direction, are parallel to each other. তাহলে এখানে কি বলতে পারে? আমরা এই সমীকরণটা লিখেছি, এখানে মনে আছে? এটা কৌণিক বল কি? এটা কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ আমি না করি, এখান থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যখন বাহ্যিক বল কত, তখন কি হবে বলো তো? ডিপি বাই ডিটি কত? তাহলে পিটা কি হবে? ওয়াও, পিটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কি এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি না? যদি কোনো বস্তুর উপর টর্ক প্রযুক্ত করা না হয়, তাহলে কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার 0, আর কৌণিক ভরবেগটা কি হবে? সো কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে লিখি? I ইনটু কৌণিক ভর ইনটু কৌণিক বেগ। তাহলে কি কনস্ট্যান্ট? I ইনটু ওমেগা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কত নম্বর অপশন আছে এটা? বি। সবগুলো শুধু বি, তাই তো? হ্যাঁ, বিএম ফিজিক্স এর অপশনগুলো শুধু বি আছে, তাই তো? আচ্ছা, পরবর্তী কোশ্চেন কোনটা আছে? পরের কোশ্চেনটা দেখার পরে তোমরা টুকবে, আমি একটু ওদেরকে সুযোগ করে দেব দেখা। কি বলতে? সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোন কণার কৌণিক ভরবেগ, দেখো বোঝার চেষ্টা করো। এটা কিন্তু এআইটিবিলি তে এসেছে। এআইটিবিলি মানে কি? অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন। অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন। কি হলো, বুঝতে পারলে? আচ্ছা, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 3। সো এখানে কি বলতে পারি? ওরা বলেছে কোন একটি সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোন কণার কৌণিক ভরবেগ কত? L। সো আমরা L সমান সমান কি জানি? I। যদি কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, তাহলে দ্বিতীয় স্টেপে যখন আমরা বলছি কণাটার কম্পাঙ্ক কত হবে? ওমেগা সমান সমান 2 বাই n প্রাইম। তাহলে n কত হবে? 2 বাই n টু 2n। সো 2 ইনটু 2 বাই n। এটা কার সমান বলো তো? এটা ওমেগার সমান, যেহেতু আমরা জানি ওমেগার সমান কি? 2 বাই n। তাহলে আমরা কি বলতে পারি? 2 ওমেগা। তো কৌণিক বেগটা কি হবে? দ্বিগুণ হবে। ওরা যেহেতু বলেছে কম্পাঙ্ক দ্বিগুণ, কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ মানে কি? যদি কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়, তাহলে কৌণিক বেগটা কি হবে? দ্বিগুণ হবে। এবং গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয়, তবে কৌণিক ভরবেগ কত হবে? আচ্ছা, গতিশক্তির রাশিমালা কি? প্রাথমিক গতিশক্তিকে আমরা কি দিয়ে বলবো? কে। কে সমান আমরা কি বলবো? হাফ অফ I ওমেগা স্কয়ার। এবার দ্বিতীয় গতিশক্তি কত হবে? কে প্রাইম। সেটাকে আমরা কি বলবো? হাফ অফ I প্রাইম ওমেগা প্রাইম স্কয়ার। আচ্ছা, বলো তোরা কি বলেছে? কে প্রাইমটা কি হবে? কে এর অর্ধেক হবে।
সেখানে আমরা কি বলতে পারি হাফ অফ আই প্রাইম ওমেগা প্রাইম স্কয়ার। তাহলে আমরা কি এটা লিখতে পারি, একটু সহজেই লিখতে পারি, হাফ ইনটু কে এর জায়গায় কি লিখবো, হাফ ইনটু আই ওমেগা স্কয়ার। আচ্ছা হাফ ইনটু আই প্রাইম ইনটু ওমেগা প্রাইম মানে কি, মানে এক কথা 4 ওমেগা স্কয়ার লিখতে পারি 2 ওমেগার জায়গায়। তাহলে ভালো করে দেখো এখানে একটা হাফ কেটে গেল, ঠিক আছে, ওমেগা স্কয়ারটাও কেটে গেল। তাহলে কি থাকলো বলো তো, এখানে যেটা পড়ে থাকলো এদিকে i বাই 2 আর এদিকে কত 4 i প্রাইম। তাহলে i প্রাইম বাই i যদি বলি, i প্রাইম বাই i কত 1 বাই 8। তাহলে আমাদের কাছে কি চেয়েছে, সুতরাং l প্রাইম বাই r কত বলো তো, i প্রাইম ওমেগা প্রাইম আর i ওমেগা, তো i প্রাইম বাই i এবং ওমেগা প্রাইম বাই ওমেগা, তো i প্রাইম বাই i কত, ভেরি গুড। আর ওমেগা প্রাইম বাই ওমেগা আমরা কি লিখতে পারি, জাস্ট 2, ওমেগা প্রাইম বাই ওমেগা মানে জাস্ট 2। সো কি আসলো 1 এর, সো l প্রাইম সমান সমান কি 0.25 m। সো কৌণিক ভরবেগটার পরিবর্তন কি হবে, কৌণিক ভরবেগটা হবে এটা। আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, আমরা জানি কৌণিক ভরবেগ প্রাইমারি এটা। এবার ওরা যেহেতু বলেছে কম্পাঙ্ক দ্বিগুণ হয়, সো প্রাথমিক কৌণিক কম্পাঙ্ক দিস বা লিনিয়ার কম্পাঙ্ক n, তাহলে n এর জায়গায় আমরা দ্বিগুণ করালে কৌণিক কম্পাঙ্কটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে ওমেগা আর ওমেগা প্রাইমের একটা রিলেশন পেলাম। গতিশক্তির ক্ষেত্রে হাফ অফ আই ওমেগা, তাহলে আমাকে আই রিলেশন দরকার। আবার কিন্তু ওরা গতিশক্তির একটা স্টেটমেন্ট দিয়েছে কি, এরা এর মানটা এর অর্ধেক। সেখান থেকে আমি একটা মান বের করলাম, সো সেখান থেকে দেখলাম কি বলতো i প্রাইম বাই i সমান সমান 1 এর 8। তাহলে i প্রাইম বাই i সমান সমান 1 এর 8 এবং কি বলতো ওমেগা প্রাইম বাই ওমেগা সমান সমান 2। সো সিম্পল ভাবে আমরা এখানে বসিয়ে দিলাম, রিলেশন বেরিয়ে আসলো। তোমরা তুলে দাও, আমরা ওদেরকে লেখার জন্য একটু সুযোগ করে দিচ্ছি, পরে আমরা আবার আসছি। তারপরে আমাদের কোনটা স্টার্ট হবে, এমসিকিউ নাম্বার 4, তাই তো? এমসিকিউ কোনটা হবে এখন, এমসিকিউ নাম্বার 4। এমসিকিউ নাম্বার 4টা পড়ো, কি বলছে এমসিকিউ নাম্বার 4 পেরেছো? একটি ঢিলকে একটি ভারহীন দড়ির এক প্রান্তে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হলো। ঢিলটির কৌণিক ভরবেগ কত? কৌণিক বেগ একই রেখে দড়ির দৈর্ঘ্য অর্ধেক করে দিলে কৌণিক ভরবেগ কত হবে? দেখো কোশ্চেনটা খুবই সহজ। এটা একটা সমবৃত্তীয় পথে কোন একটা বস্তু ঘুরছে, ধরো একটা ঢিল ঘুরছে। সো ঢিলটা ঘূর্ণাঙ্ক থেকে দূরত্ব কত? সাপোজ কত বেগে ঘুরছে? ওমেগা। এবার এই দূরত্বটা কি করা হবে? আগের থেকে অর্ধেক করে দেওয়া হবে। ঢিল একই থাকবে এবং কৌণিক বেগও একই থাকবে, কৌণিক বেগ চেঞ্জ হবে না। এটা ওমেগা বেগেই ঘুরবে, কিন্তু এই দূরত্ব কত হবে? এই দূরত্ব আমরা r প্রাইম বলি, r প্রাইম সমান কত? r বাই 2। ঢিলটা এখানে আছে, তাই না? এইভাবে সে ঘুরছে। তাহলে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। একটি ঢিলকে ভারহীন একটি দড়ি এক প্রান্তে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, তবে কৌণিক ভরবেগ প্রথমে কত ছিল? l। দৈর্ঘ্য যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ভরবেগ কত হবে? আচ্ছা, প্রথমে কৌণিক ভরবেগ সমান সমান কি? l সমান সমান i ওমেগা। বলুন তো, যখন কোন একটা কণা বৃত্তীয় পথে ঘোরে, তোমাদের মনে আছে যে বৃত্তাকার পথে আবর্তনশীল কোন কণার কৌণিক ভরবেগ কত হয়? বা রিং এর ক্ষেত্রে mr², তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? m * r² * ওমেগা। আর এর ক্ষেত্রে কি হবে? l প্রাইম সমান সমান m তো একই আছে, r প্রাইম স্কয়ার * ওমেগা স্কয়ার। ওমেগা প্রাইম হবে না, কারণ দেখো লেখা আছে একই সম, কি বলেছে বলো তো? কৌণিক বেগ একই রেখে, কৌণিক বেগ কিন্তু চেঞ্জ হবে না। ব্যাসার্ধটাকে অর্ধেক করা হলো,
তাহলে বলতে এখানে আমরা কি লিখতে পারি m ইনটু r/2 তার হোল স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি না m r স্কয়ার ওমেগা স্কয়ার বাই m r স্কয়ার ওমেগা ইনটু বাই 4। বলতে এই জিনিসটার নাম কি? এটা কিন্তু l, দেখো l এরকম লেখা আছে। তাহলে আলটিমেটলি কি আসবে বলো তো? তখন কৌণিক ভরবেগ হবে l/4। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। বুঝা গেল? আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন নাম্বার 5 আছে। কয়েকটা কোশ্চেনকে বোঝার চেষ্টা করো। বলছে টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক হলো। মানে তো টর্কের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক কি আছে? টাউ ইকুয়ালস টু কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। এবার এইরকম একই সম্পর্ক আমরা কাদের মধ্যে পাবো? রৈখিকের ক্ষেত্রে F সমান সমান যেটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে কি রৈখিক বল এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক আসবে। সো ভর এবং কিছু বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर। এটা কি বলতো? বল এবং ভরবেগ। বুঝতে পারছো বিষয়টা? ওরা বলেছে এর মতো সম্পর্ক বানাতে গিয়ে যে রাশিমালাগুলো আসবে টাউ এবং এল, তার নামগুলো কি কি হবে? অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर। 6 নাম্বার কোশ্চেন কি বলেছে? 6 নাম্বার কোশ্চেন বলেছে যে একটি চাকতির জড়তা ভ্রামক কত? একটি চাকতির জড়তা ভ্রামক I সমান সমান 100 গ্রাম ইনটু সেমি স্কয়ার mr স্কয়ার। ঠিক আছে? চাকতিটির কৌণিক বেগ কত? ওমেগা সমান সমান 2 রেডিয়ান পার সেকেন্ড। ভালো কথা। তাহলে চাকতিটির আবর্ত গতিশক্তি কত? সো the rotational kinetic energy of circular disk of CD circular disk কি হবে বলো তো? আমরা E সমান সমান কি জানি? হাফ অফ I ওমেগা স্কয়ার। সো I এর মান কত এখানে? ওমেগা কত? তাহলে কত হলো? 2 মানে 208 সিজিএস দেয়া আছে। অপশন কোনটা? অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर। বুঝতে পারছো বিষয়টা? কোশ্চেন নাম্বার 7 দেখো, আর ভর মানে m ভর এবং r ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী অবিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত? তোমরা ভালো করে ভেবে দেখো, এটা একটা সার্কুলার ডিস্ক। আমরা প্রমাণ করেছিলাম যেটা কি বলতো? ভর কেন্দ্রগামী এবং অবিলম্ব ভাবে কোন একটা অক্ষ। এটা কি বলতো? এটার নাম কি? অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণায়ক। এখানে কি আছে বলতো? ভেতরে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, কারণ চাকতি বলেছে, তাই তো? রিং নয়, একটা চাকতি। তাহলে তোমরা আমাকে বলো তো, কোন একটা ঘূর্ণায়কের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামকের সমীকরণ কি হয়? I সমান সমান mr স্কয়ার বাই, এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। ঠিক আছে? এখানে একটা আমরা মনে হচ্ছে শেল ধরেছিলাম, ক্ষুদ্র একটা অংশ ধরেছিলাম, সেখান থেকে তার জড়তা ভ্রামক বের করতে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমরা এটা পেয়েছিলাম। ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর সেরকম কিছু নেই, এটা একটা থিওরিক্যাল প্রশ্ন। তোমরা বই পেয়ে যাবে বা তোমরা পুরনো খাতা দেখলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি রিং এর কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? একটা বিষয় বোঝার চেষ্টা করো, তোমাদের চক্রগতির ব্যাসার্ধ হয়তো পড়ানো হয়নি। চক্রগতির ব্যাসার্ধ ইংলিশ রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন এটা হলো চক্রগতির ব্যাসার্ধ। পরিষ্কার করে শুনে নাও, আমি তোমাকে বলছি ধরুন এটা একটা ঘূর্ণায়ক। ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন, কোন একটা বস্তু কত বেগে ঘুরছে? ওমেগা কৌণিক বেগে। সাপোজ এই ঘূর্ণায়কের নাম কি? এবি। এটাকে আমি বললাম অ্যাক্সিস অফ রোটেশন। সেটা একটু বুঝতে হবে। অ্যাক্সিস অফ রোটেশন। এবার আমার প্রশ্ন হচ্ছে কি, এখানে কোন একটা বস্তু আছে, যদিও চাকতির কথা বলেছি, সেই চাকতিটা পরে আসি। প্রথম চক্রগতির ব্যাসার্ধ বোঝার চেষ্টা করছি।
তো কোনো একটা বস্তুর সমস্ত ভর কোথায় থাকে? ভর কেন্দ্রে থাকে। সমস্ত ভরকে আমরা বললাম সাপোজ m, বুঝতে পারলে কি বললাম? এবং ভর কেন্দ্র থেকে যে ঘূর্ণাকোণ তার দূরত্বটা কত? এইটার নাম কে? কেটাকে কেটা কি স্যার? কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটাকে চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। কোন বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে থাকে সেই বিন্দু ঘূর্ণকের সাপেক্ষে যতটা দূরত্ব থাকে সেটাকে আমরা কি বলছি? তাহলে যদি প্রশ্ন করা হয় যে m ভরের কণাটি এই k দূরত্বে কতটা জড়তা ভ্রামক সৃষ্টি করে, I সমান সমান mk², যেটা আমরা m² জানি। এবার এই বিষয়টাকে আমরা অন্যভাবে দেখবো। এখানে বিভিন্ন কণা আছে, অনেকগুলো কণা আছে। সমস্ত কণাগুলো জড়তা ভ্রামক কত হয়? I সমান সমান সামেশন আবার mp rp তার হোল স্কয়ার p = 1 to p = m। মানে আছে n সংখ্যক কণার ক্ষেত্রে m1 r1 m2 r2 m3 r3, তাহলে সেই ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে? বা এটাকে আমরা শর্টলি লিখতে পারি mr²। তাহলে এই আইটা এবং এই আইটা সেম, তাহলে আমরা বলতে পারি mk² সমান সমান mr²। সো অ্যাকচুয়ালি কি এটা কত সমান? তাহলে চক্রগতি ব্যাসার্ধ আর কোন একটা বস্তুর জড়তা ভ্রামকের যে দূরত্ব বা গড় দূরত্ব সেটা একই। ওখানে অপশন আর হবে। তোমাকে শর্টলি শুধু এটা মনে রাখতে হবে যে কোন বস্তুর জড়তা ভ্রামক বলতে আমরা সমস্ত কণার সমষ্টির ক্ষেত্রে বুঝি, আর কোন বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে থাকে সেই বিন্দু জড়তা ভ্রামক ওই পুরো বস্তুটার জড়তা ভ্রামকের সমান। তাহলে এই জড়তা ভ্রামকের তুলনা করা হয়, তাহলে চক্রগতি ব্যাসার্ধ কার সমান হবে? আর এর সমান। সেটা তুমি বৃত্তাকার রিং বলতে পারো। বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে যা হবে বস্তুর ক্ষেত্রে তা হবে। মানে এক কথায় শুধু এটা মাথায় রাখবে যে রেডিয়াস অফ জাইরেশন কে আর তোমার হচ্ছে কি বলবো আর কি দূরত্ব, বিভিন্ন বিন্দুর মানে গড় দূরত্ব একই দূরত্ব, এটাকে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। বুঝতে পারলে? সো এখানে অপশন কোনটা হবে? অপশন হবে সি। পরবর্তী একটা কোশ্চেন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আইআইটি তে এসেছে কিন্তু, ঠিক আছে? আমরা এই কোশ্চেনটা আলোচনা করব, একটু ভালো করে বোঝার চেষ্টা করব, কারণ এটা আইআইটি এর কোশ্চেন এবং অনেক ভালো গুরুত্বপূর্ণ। আমি দর্শক স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলছি, তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে ফলো করবে, দরকারে নোট ডাউন করবে, এবং তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশন সেটা জানাবে। আর তোমরা মানে যারা অনলাইনে দেখছে ভিডিও তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? চ্যানেলে কোনো কিছু বার্তা দেবে না? তোমরা কি বার্তা দেবে? সাবস্ক্রাইব করতে বলবে, তাই তো? তোমরা সাবস্ক্রাইব করতে বলবে, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখতে বলবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের ফ্যামিলিতে জয়েন হতে বলবে। আমরা সবাই একই ফ্যামিলিতে বিলং করবো, তাই তো? আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা কখনো কমাবো না, বাড়াতেই থাকবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। মানে আমাদের ফ্যামিলির সংখ্যা কমানোর কোনো উদ্দেশ্য নেই, যতবারে বাড়ুক সমস্ত ব্যক্তিকে আমাদের একটা ফ্যামিলিতে নিয়ে আসবো। একটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি দুই বাহু প্রসারিত করে নির্দিষ্ট কৌণিক বেগ আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো। এই অবস্থায় জড়তা ভ্রামক আগের মানের 75% হয়। তার আবর্ত গতিশক্তি কত? দেখো পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। ধরে নাও এখানে একটা ঘূর্ণায়মান টেবিল আছে, এখানে একটা ঘূর্ণায়মান টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলটা কোন একটা অক্ষের সাথে কি করছে বলতো? ঘুরছে। এটা ভূপৃষ্ঠ, এর সাথে কি টেবিলটা ঘুরছে। এখানে কোন একজন ব্যক্তি আছে, ঠিক আছে? তার হাতটা এখন কি করছে? প্রসারিত করে রেখেছে। কোন একজন ব্যক্তি আছে, হাত পা প্রসারিত করে রেখেছে। এবার কিছুক্ষণ পরে কি করতে? হাত দুটোকে কি করবে? গুটিয়ে নেবে। গুটিয়ে নিলে তার আগের যা জড়তা ভ্রামক ছিল সেটা কত হবে? এখন 75% হবে। তাই বলেছো তো নাকি? একটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো। এই অবস্থায় তার জড়তা ভ্রামক আগের মানের 75% হবে। তাহলে প্রসারিত অবস্থায় জড়তা ভ্রামক কত হবে? I।
সংকোচিত অবস্থায় জড়তা ভ্রামক কত হবে? আই প্রাইম সেটা কত হবে? আই প্রাইম হবে 75% অফ ইনিশিয়াল, বা বলতে পারি 75/100 ইনটু আই, বা আমরা বলতে পারি যে 3/4 ইনটু আই। তো 3/4 ইনটু আই ভিডিও চলছে স্যার, ঠিক আছে, পরে কথা বলছি। সো বিষয়টা কি দাঁড়ালো? মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক কত হবে? পরবর্তী যখন হাত দুটোকে আমরা সংকুচিত করে নেব তখন জড়তা ভ্রামক কত হবে? আগের জড়তা ভ্রামকের 75%, মানে কি হবে এটা। এবার আমাদের আরেকটা বিষয় জানতে হবে, শুধু কি জড়তা ভ্রামকটাই চেঞ্জ হবে? তুমি একটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা টেবিল আমি হাত পা ছড়িয়ে রেখেছিলাম, ছড়িয়ে রাখা অবস্থায় আমি যেভাবে ঘুরছিলাম, আমি যে হাত পাটাকে সংকুচিত করি, আমার ঘূর্ণনটা কি আগে থেকে বাড়বে না কমবে? বাড়বে, কারণ আমি এবার বেশি বেশি ঘুরবো, কারণ আমার বাধা দিয়েছিল বায়ু আগে বেশি। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি কৌণিক বেগের চেঞ্জ হবে? প্রথম পয়েন্ট, কৌণিক বেগের চেঞ্জ হবে। বুঝতে পারলে কি বললাম? সে কৌণিক বেগ কত হবে? ধরো না, আমি আগে বলছি, আগে আমার কৌণিক ভরবেগ কত ছিল? L সমান I ওমেগা। এখন কত হবে? L প্রাইম সমান I প্রাইম ওমেগা প্রাইম। সো আমার কৌণিক ভরবেগের যে পরিবর্তন L প্রাইম বাই L, সেটা কি হবে বলো তো? না, আমরা কৌণিক ভরবেগ অ্যাকর্ডিং টু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল, অন্তিম কৌণিক ভরবেগের মান এবং প্রাথমিক কৌণিক ভরবেগের মান কি হবে? সমান। কৌণিক বেগ চেঞ্জ হবে কিন্তু ভরবেগটা অপরিবর্তিত থাকবে। বুঝতে পারলে কি বললাম? সো I প্রাইম ওমেগা প্রাইমের মান যা হবে, I ওমেগার মান। সো এখানে ওমেগা প্রাইম বাই ওমেগার মানটা কি হবে? I বাই I প্রাইম। সো বলো তো I বাই I প্রাইমটা কত হবে? মোটের উপর কিন্তু আমরা এখান থেকে বলতে পারি I বাই I প্রাইম সমান 4/3। ভালো করে দেখো। সো ওমেগা প্রাইম বাই ওমেগা সমান কত? 4/3। তাহলে দেখো কৌণিক বেগ থেকে আগের থেকে একটু বাড়েনি? এবার কিন্তু তোমার 25% বেড়েছে। বুঝতে পারলে কি বললাম? যখন একটা বস্তু ব্যক্তি হাত পা ছড়িয়ে রেখেছিল তখন তার জড়তা ভ্রামক যা ছিল, পরবর্তীতে হাত পা যখন শরীর কমিয়ে নিয়ে আসলো, জড়তা ভ্রামকটা কি হলো? 75% কমে গেল, কিন্তু তার কৌণিক বেগটা কি হয়ে গেল? বেড়ে গেল। জড়তা ভ্রামক মানে কৌণিক ভর, মানে কি তার কৌণিক ভর একটু দূরত্বের বর্গের, কারণ দূরত্বটা বেড়ে গেছে। আগে জড়তা ভ্রামক বেশি ছিল, এখন সেটা কমে গেল, কিন্তু এখন কি কৌণিক বেগটা বেড়ে গেল। কেন? কারণ আমরা জানি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আগেরকার কৌণিক ভরবেগ যা হবে এখনকার কৌণিক ভরবেগ। এবার আমরা শক্তির বিষয়টা দেখলে কি আসে। প্রথম আগে শক্তি কত ছিল? K সমান হাফ অফ I ওমেগা স্কয়ার। এখন কত হবে? হাফ অফ I প্রাইম ওমেগা প্রাইম স্কয়ার। তাহলে আমরা যদি বলি K প্রাইম বাই, আচ্ছা K প্রাইম বাই K কত আসে? এক কথা আমরা বলতে পারি যে I প্রাইম বাই I ইনটু ওমেগা প্রাইম বাই ওমেগা স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? প্রথম I প্রাইম বাই I সমান কত? 3/4। উল্টোটা কিন্তু 3/4। আমি কিন্তু I বাই I প্রাইম লিখি, এখানে I প্রাইম বাই I। ওমেগা প্রাইম বাই ওমেগা কত? 4/3 তার। তাহলে একটা করে কেটে যাবে তো পড়ে থাকবে কত? 4/3। তাহলে কি দাঁড়ালো? এক কাজ করো, সুতরাং কি চেয়েছে? শক্তিটা কি বাড়লো না কমলো? গতিশক্তি কিন্তু বাড়লো। গতিশক্তি নয়, রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি আগের থেকে কি হলো? একটু বেড়ে গেল। কতটা বাড়লো? এতটা বাড়লো। কার উপর বাড়লো? কে এর উপর। কত পার্সেন্ট বাড়লো? এটা হলো চেয়েছে গতিশক্তি কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটা কত হবে? আমরা এটাকে লিখতে পারি K প্রাইম বাই K মাইনাস 1 ইনটু 100%। এটা কত? 4/3 মাইনাস 1 ইনটু 100%। এটা কত? 1/3 ইনটু 100%, মানে সম্ভবত 33.33% आंसर হবে। আছে কি অপশন? কত নম্বর অপশন? A is the correct answer। তোমরা প্রত্যেকে অঙ্কটা তুলে নাও, অঙ্কগুলো তুলে নাও এবং বোঝার চেষ্টা করো আমরা কি করছি। যারা ভিডিও দেখছে তাদেরকেও একটু বুঝতে সহায়তা করো। আমরা তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দেই, ঠিক আছে? তোমরা সবাই কিছু বলার থাকলে এখানে বলে দেবে,
যারা ভিডিও দেখছে তাদেরকে কিছু যদি বলা থাকে সেটা বলবে। এখানে আমি আছি, আমি বিএম ফিজিক্স, বা আমার নাম বাবলু মিয়া, বিএম ফিজিক্স চ্যানেল, তোমরা প্রত্যেকে থাকো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন, স্টুডেন্ট, আচ্ছা এটা কোন ব্রাঞ্চ? কালিয়াচক। এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? মালদা ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো তোমাদের অনেক স্টুডেন্ট দেখছি এখানে। তোমরা কোন ক্লাস পড়ো সবাই? তো তোমাদের সবার উদ্দেশ্য কি নিট জেই নাকি আরো অন্য কিছু আছে? অন্য কিছু আছে, তাই তো? তো নিট জেই দিকে ফোকাস সম্ভবত বেশি একটু সবার, তাই না? তো এই কোশ্চেনগুলো একটু সবাইকে ফলো রাখতে হবে। এবং তোমরা কিছু কি বলবে? বলবে না? ঠিক আছে। Thank you for watching the video and wait for my next class.